তার মানে তুই বলতে চাইছিস সেগুলো আগে থেকেই সব ঠিক করা ছিল? পরিমলবাবু রাজি হলে সঙ্গে সঙ্গে তাকে যাতে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া যায়। এক্স্যাক্টলি। আগে থেকে কেউ পরিকল্পনা করেই ওই ভদ্রলোককে পরিমলবাবুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে পরিমলবাবু খুব তাড়াতাড়ি বাড়ি থেকে অন্য কোথাও চলে যায়। অনাদিবাবু প্রথমে বলেছিলেন যখন তিনি প্রথম গিয়েছিলেন তখন আশেপাশে কয়েকটা বাড়ি ছিল, উল্টো দিকের বাড়িগুলো ছিল, অথচ উল্টো দিকের বাড়ির লোকগুলো এই ব্যাপারে কিছুই জানে না। এতটা উদাসীন সেখানকার লোক, এগুলো কি হতে পারে? আর যদি সেটা হয় তার একটা কারণ কি হতে পারে? ভয়। এমন কিছু একটা ভয় যেটা তাদের মুখ খুলতে বাধা দিয়েছিল। এখনকার লোকজনদের খুব সহজেই ভয় দেখানো যায়, ছোটখাটো বিষয় দিয়েই ভয় দেখানো যায়, আর এই ভয় দেখানোর জন্য তাদের কাজে লাগানো হয়। আর তা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না। এই ভদ্রলোকের কথা না হয় বাদ দিলাম, কিন্তু দ্বিতীয় যে পয়েন্টটার কথা বললাম, পরিমলবাবুর যে সত্যি টাকার প্রয়োজন, কাজের প্রয়োজন, সেই কথাটা কোম্পানির লোকেরা কোথা থেকে জানতে পেরেছে? আর তারা এসব চট করে জানতে পারলো কি করে? একটা কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, পরিমলবাবু কিন্তু একজনের কাছে কাজ করতেন এবং সেখান থেকেই তার মায়ের ওষুধপত্র এবং নিজেদের সমস্ত খরচ চালাতে বেশি স্যালারির কাজ নিয়ে অন্য জায়গায় চলে গেলেন। এই কথা কিন্তু অনাদিবাবু ছাড়াও আরও একজন জানতেন। দুজন জানত, মুকুন্দ চৌধুরী এবং তার বাড়িতে যে কাজের মেয়েটি তার মাকে দেখাশোনা করত সেও জানত। অনাদিমোহন বাবুর ক্ষেত্রে এ সমস্ত ঝামেলার মধ্যে থাকার সম্ভাবনা খুবই কম, তাই ওই দুজন ভালো করে জানত পরিমল বাবুর অবস্থা। ওদের মধ্যে থেকেই কারোর সাহায্যে হয়তো কোম্পানির লোকেরা ব্যাপারটা জানে, আর তারপর শেষের দিকে কিন্তু পরিমল বাবু, মুকুন্দ চৌধুরী, এমনকি কাজের মেয়ে, কারোর থেকেই বোধহয় আর সাহায্য পায়নি। ওটাই কিন্তু আমাদের তৃতীয় পয়েন্ট। এটা কি স্টুডিও ফ্রিকোয়েন্সি? হ্যাঁ বলুন। আমার কাছে না কিছু ঘটনা আছে, কিছু ঘটনার পেছনের সত্য আছে যেগুলো আজ অবধি কোথাও বলা হয়নি। আপনাদেরকে বলতে চাই, শুনবেন? আজ সকালেই আবার অনাদিবাবুর কথাটা হঠাৎ মনে পড়ে গিয়েছিল। অনাদিমোহন গাঙ্গুলি, তার কথাটা মনে পড়ে যাওয়ার পেছনে অবশ্য একটা কারণ ছিল। এই সেদিন আমাদের প্রথম কেসের ব্যাপারে কথা বলছিলাম বিপিন আর অর্জর সাথে। আজ সকালে স্টুডিও ফ্রিকোয়েন্সিতে আসার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ঠিক এমন সময় রাস্তার পাশে গন্ডগোল চোখে পড়ল। এগিয়ে যেতেই বুঝতে পারলাম দুজনের মধ্যে বেশ উত্তেজিত স্বরে কথাবার্তা চলছে। একজন বলছে, এই তুই জানিস আমি কে? এই জায়গায়, এই বাড়ি, সবকিছু পার্টি অফিস থেকে আমার নামে করে দিয়েছে। নিকুচি করেছে তোর পার্টি, আর নিকুচি করেছে তোর পার্টি অফিসের। এই বাড়ি, জায়গা সব দলিলে আমার নাম আছে। তুই কোথাকার কে? এখানে এসে উড়ে বসেছিস? হ্যাঁ, কে বলতো তুই? আমি কে? আমার ক্ষমতা তুই জানিস না। আমি মিঠুন ভাইয়ের ডান হাত, বুঝেছিস? দিনের দুপুরে মেরে লাশ ফেলে দেবো। আমাকে ভয় দেখাচ্ছিস? আমাকে? তুই কি ভেবেছিস ওই কুত্তার মতো পার্টির লোকেদের পেছনে ঘুরে বেড়াস বলে তোর পাশে দাঁড়াবে? তুই আর তোর মিঠুন ভাই সব কটা শালা গন্ডা। নাহলে কি আমার জায়গা জমি এমন করে দখল করতে পারতি? হ্যাঁ, পারতিস? কথাগুলো শুনতে শুনতে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। কেন জানি না বাইকটা স্টার্ট করে আবার সামনের দিকে এগোতেই হেসে উঠলাম। এইসব তো লাগাতার চলছে, মারামারি, ঝামেলা, রক্তারক্তি, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যেগুলো এখনকার দিনে চলে না। সব কিছুই কেমন যেন অতি সহজ ব্যাপার হয়ে গেছে। এই যে আমি যেমন একটা ব্যাপার দেখে মুখ ফিরিয়ে চলে এলাম, কত লোক হেঁটে যাচ্ছে, আসছে, ঝামেলা দেখছে, আবার চলে যাচ্ছে। হয়তো দুজনের ঝামেলার মাঝে কেউ একজন পকেট থেকে ছুরি বার করে চালিয়ে দেবে অন্যজনের গলায়। সেই ব্যাপারটাও একটা রোমাঞ্চকর দৃশ্য বলেই সকলে মেনে নেবে। কেউ কেউ চট করে পালিয়ে যাবে পুলিশের ঝামেলা এড়াতে, কেউ কেউ আবার ব্যাপারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবে। তাই এমন গল্প আমার জানা আছে। আমি নিজেই একটা অদ্ভুত ব্যাপার উপভোগ করেছিলাম, সেই কথা পরে বলবো। তবে বাড়ি আর জমির কথাটা মনে পড়তেই হঠাৎ অনাদিমোহন গাঙ্গুলির কথা মনে পড়ে গেল।
গাড়িটা একতলায় রেখে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি তখন দেখলাম মণ্ডলদার নিচে নেমে যাচ্ছে। আমায় দেখে হেসে হেসে বলল, বৃষ্টি হচ্ছে বুঝলে ধ্রুব দাদা। বৃষ্টির দিনে গরম খিচুড়ি আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজা হলে একেবারে জমে যাবে। ইলিশের দাম কত জানো? যদি অর্জর ইচ্ছা হয় তাহলে খাওয়াতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেসব তোমায় জোর করে বলতে হবে না। অর্জ দজ্জাল কিপটে, ওর হাত দিয়ে জল পর্যন্ত গলবে না। আবার ইলিশ মাছ, ও ইলিশ মাছ গঙ্গাতে থাকুক। মণ্ডলদার কথায় আমি হেসে উঠলাম। সে হুড়মুড় করে নিচে নেমে গেল, বোধহয় চা নিয়ে গিয়েছিল। হাতে একটা বড় প্লেট, খালি থালি, তার মানে দুজন এসেছে। তাছাড়া নিচে দুজোড়া জুতো খোলা রয়েছে। আমি যখন ঘরে ঢুকেছি তখন শুনতে পেলাম ঘরের ভেতর থেকে একটা চেনা গলা। বাহ, অনেকদিন পর একটা পছন্দের বই হাতে পেলাম। অর্জ উত্তর দিল না। একটু পরে আমি দরজার কাছে দাঁড়িয়ে শুনতে পেলাম অর্জ বলছে, বিপিন, অনেকদিন ধরে হাতে কোনো কেস নেই বুঝলি, কি করা যায় বলতো? বিপিনের কাছ থেকে শুধু একটাই উত্তর। হুম। আমি আর থাকতে না পেরে দরজার কলিং বেলটা টিপলাম আর ধাক্কা দিলাম। আর্য এসে দরজাটা খুলে দিল। আমি হাসতে হাসতে ঢুকে গেলাম ভেতরে। আমি বুঝলাম বিপিনের এই হু হু যখন শুরু হয়েছে তখন সে আর কোনো কথা বলবে না। ব্যাপারটা কি, কথাটা বলতে না বলতেই বিপিনের হাতের দিকে তাকিয়ে মন থেকে একটা কথা বেরিয়ে এলো। ব্যাস, হয়ে গেল। বিপিনের হাতে হুমায়ুন আহমেদের রহস্য গল্পের সংকলন, আর সেটার মধ্যেই সে মুখ ডুবিয়ে দিয়েছে। অর্জ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, এই হুমায়ুন আহমেদের গল্পে যে কি এমন আছে? বিপিন মুখটা বই থেকে না তুলেই বলল, সেটা জানার জন্যে বই পড়তে হয় চাদু, ওসব এত সহজে বোঝা যায় না। আমি সোফার সামনে ধপ করে বসে বললাম, গাড়ির চাবিটা টেবিলের উপরে রেখে বললাম, আসার সময় বড় রাস্তার কাছে একটা ঝামেলা শুনতে পেলাম। বাড়ি আর জমি নিয়ে দুজনের মধ্যে ঝামেলা। যদিও এটা অতি সাধারণ ব্যাপার, কিন্তু ওই কথাটা মনে পড়ছে হঠাৎ করে। সেই অনাদি মোহন নামে ভদ্রলোক একটা কেস এসেছিল, মনে আছে? যতদূর মনে পড়ে ভদ্রলোকের দ্বিতীয় গল্প, সেই কথাটাই মনে পড়ে গেল। অর্জ আতস কাজ দিয়ে সামনে টেবিলের উপর বসে একটা পুরনো সোনালি রঙের ময়লা হয়ে যাওয়া প্রাচীন মুদ্রা দেখে চলেছিল। বোধহয় সেটা কিনবে বা কিনেছে। এর আগেও অনেকগুলো অ্যান্টিক জিনিস কিনে সে বেশ কয়েকবার ঠকেছিল। অনাদিমোহন বাবুর দ্বিতীয় কেস, মানে সেই বাড়ি চুরির ব্যাপারটা? যতদূর মনে পড়ছে এটা কেস নাম্বার 3 ছিল। অনাদিবাবু এসেছিলেন তারই এক পরিচিত ভদ্রলোকের গল্প শোনাতে। প্রথমবার যখন এসেছিলেন তার প্রায় 10-11 দিন পরে বোধহয় এসেছিলেন। কথা বলতে বলতে বিপিন খাতার পাতা উল্টাচ্ছিল। প্রথম দিকের পাতা যদিও। বিপিনের টেবিলের নিচের দিকে প্রায় কম করে হলেও 20-25টার বেশি খাতা জমেছে। আরও খাতা আছে, কিন্তু সেগুলো কোথায় আছে বিপিন ছাড়া কেউ বলতে পারবে না। তারপর রেকর্ডারটা এবং তার সঙ্গে থাকা ছোট ল্যাপটপটা খুলে সে দেখতে লাগলো। আমরা চুপ করে রইলাম, কারণ জানি বিপিন অনাদি মোহনের সেই কেসের রেকর্ডিং ফাইল এবং তার সঙ্গে থাকা খাতাপত্রগুলো খুঁজে বেড়াচ্ছে। মিনিট 15 সময় লাগলো, তার মধ্যেই সব কিছু সামনে এসে পড়ল। চোখের ইশারায় বিপিনকে রেকর্ডারটা চালাতে বলে আমরা চুপ করলাম। অর্জ আতশকাশটা নামিয়ে রেখে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে সোফায় হেলান দিয়ে বসল। তখন ছিল বর্ষার সময়। বর্ষাকাল তখন সবেমাত্র প্রবেশ করেছে আমাদের এই দিকটায়। হুগলি জেলার এদিকটায় বর্ষাকাল প্রবেশ করতে একটু দেরি করে, কিন্তু তা বলে বেশিক্ষণ থাকে না। গঙ্গা সংলগ্ন এলাকায় জলবায়ুর প্রভাব একটু অন্যরকমভাবে পড়লেও তবে সেটা ভেতরের দিকে। বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। তার মাঝে আমি আর বিপিন ব্যালকনির কাছে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছিলাম। সবেমাত্র 2-3 দিন আগে বিকাশবাবুর ব্যাপারটা নিয়ে আমরা একটু যাকে বলে কঠিন পরিস্থিতির মধ্যেই পড়েছিলাম। অনেক চেষ্টা চরিত্র করে
তারপর সব কিছু বার করা গিয়েছিল। ঘরে বসে কাজ করতে হলেও আমাদের ইন্টারনেট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝে মাঝে মাঠে নেমে পড়তে হয়। ইন্টারনেট দুনিয়াটাকে হাতের মুঠোর মধ্যে এনে দিয়েছে। তাই ইন্টারনেট না হলে আমাদের হয়তো ওই বইয়ের পাতার গোয়েন্দার মতোই এখানে ওখানে ছোট ছোট খবর জোগাড় করতে হতো। বিপিন বলল, না, বিকাশবাবুর বন্ধু অভয় সামন্তর গল্পটা শোনার পর আর কিন্তু কাউকে চট করে বিশ্বাস করাটা সম্ভব হবে না। আরে এমন কেস মাঝে মধ্যে দেখা যায়, আমরা সেটা নিয়ে অত ভাবলে চলবে? তুই তো বই পড়িস, বইতে তো এর থেকেও বেশি কিছু থাকে। বইয়ের ব্যাপারটা আলাদা, কিন্তু তাই বলে যাই হোক না কেন, এই অভয় সামন্ত লোকটার জন্য তখন কিন্তু সত্যি খারাপ লাগছিল। ঠিক এমন সময় নিচ থেকে ছাতা মাথায় দিয়ে অনাদিমোহন গাঙ্গুলিকে আসতে দেখলাম। নিচ থেকে ঢোকার সময় তিনি একবার আমাদের দিকে মুখ তুলে তাকালেন। তার মুখে সামান্য হাসি। তিনি একতলার দরজা দিয়ে ঢুকে গেলেন। বিপিন ঘরে চলে গিয়েছিল। আমি ভদ্রলোককে অর্জকে নিয়ে ঘরে গিয়ে বসলাম। ভদ্রলোক বললেন, কি বৃষ্টিটাই না হচ্ছে, এখানে আসবো আসবো করেও একদম আশা হচ্ছিল না। আশা করি মোবাইলে আপনাদের যা বলেছিলাম তাতে আপনারা বুঝতে পেরেছেন ওই রজতের কেসটাতে আমি কাকে সন্দেহ করছিলাম। অবশ্যই। তাছাড়া আপনি আমাদের তো বলেছিলেন আপনি সন্দেহটা করেছেন, পরে আমরাও তাই বুঝতে পারলাম যে আসল ঘটনাটা কিভাবে হয়েছিল। কিন্তু পুলিশের পক্ষে কোনো তথ্য বা প্রমাণ ছাড়া গোটা ব্যাপারটা বিচার করা মুশকিল হয়ে যাবে, সেটা আমিও জানতাম। পুলিশ চেষ্টা করেছিল জিজ্ঞাসাবাদ করার, কিন্তু তিনজনের কাছ থেকে এমন কিছু বার করতে পারেনি যেটা থেকে আসল ব্যাপারটা ধরা যায়। তাছাড়া রজতবাবু এবং তার স্ত্রী কখনোই ধারণা করতে পারেননি যে এমন কিছু একটা হতে পারে। আপনি বলেছিলেন আপনার কাছে আরও দুটো এমন অদ্ভুত গল্প আছে যে কেসের সমাধান আজ পর্যন্ত হয়নি। হ্যাঁ, এই অনাদিমোহন গাঙ্গুলি মিথ্যে বলে না। আগেই তো বলেছি আমি একজন ফুটবলের কোচ। আমাদের সবসময় সত্যি কথাই বলতে হয়, তবে খেলার মাঠে মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে সামান্য মিথ্যার আশ্রয় নিতে হয়। সেটা যদিও আমার জন্য নয়, দলের প্লেয়ারদের সে কথা আর আলাদা করে বলছি না। আপনারা জানেন, খেলা আপনারা দেখেন, আর সে যাই হোক, আসল কথাতেই আসি। আজ হাতে বেশি সময় নেই। ভদ্রলোক কিছু একটা বলতে শুরু করেছেন দেখে বিপিন রেকর্ডার এবং তার পেন দুটোই একসঙ্গে চালু করল। অর্জ আর আমি সোফায় বসে রয়েছি। ভদ্রলোক ঠিক আগের দিনের মতোই আমাদের উল্টো দিকে বসে রয়েছেন। আসলে ওই সোফার বসেই সে গল্প বলবে, একদম আমাদের মুখোমুখি সোজাসুজি বসে। তাই তার বসার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। অনাদিবাবু যে সোফাটায় বসেছে সেটা একটু ছোট, আমাদেরটা বড়। অনাদিমোহন গাঙ্গুলি বলতে শুরু করলেন, আমার বাড়ি ভদ্রেশ্বরে, সে কথা আপনাদের আগেই বলেছি। ভদ্রেশ্বর ক্লাবের কোচিং এবং তাছাড়া আরও দুই একটা ছোটোখাটো ক্লাবে মাঝে মাঝে আমায় নানা কারণে বিভিন্ন সময় যেতে হয়েছে। সেইভাবেই এই ফুটবলের জন্যই আমার সঙ্গে পরিচয় হয়েছিল পরিমল বিশ্বাস নামের ফুটবল প্লেয়ারের। আমি নিজেও একসময় খেলাধুলা করতাম, তিনিও খেলাধুলা করেছিলেন। তারপর একসময় একটা চাকরি পেয়ে সব কিছু ছেড়ে ছুড়ে বিদেশে চলে যান। চাকরিটা যদিও ফুটবলের দৌলতে নয়, তার নিজের এক পরিচিত ভদ্রলোকের কারণেই পেয়েছিলেন। আপনারা সমস্ত বিষয়টা কিন্তু ভালো করে শুনবেন। এই ঘটনাটাতেও আমি একটা সূত্র খুঁজে বার করতে পেরেছিলাম, কিন্তু সমাধান করতে পারিনি। ভদ্রলোকের নাম পরিমল বিশ্বাস। তার বাড়ি রিষড়ার কাছে। রিষড়া স্টেশন থেকে নেমে পূর্ব দিকে দুটো বড় বড় স্কুল পেরিয়ে যাওয়ার পরে যে একটা কারখানা মতো আছে, তারই এক পাশে এই ভদ্রলোকের বাড়ি ছিল। দোতলা পুরনো আমলের বাড়ি। যখন তার সঙ্গে আমার পরিচয় হয় তখন বাড়িতে তিনি এবং তার বৃদ্ধা মা থাকতেন। একদিন তার সঙ্গে আমি তার বাড়িতেও গিয়েছিলাম। তার মায়ের শরীর যাকে বলে বেশিরভাগ সময় অসুস্থ থাকত। এমনকি হাঁটা চলা, কথাবার্তা বলার এই জিনিসগুলো তিনি খুব ভালোভাবে যে করতে পারতেন তা মনে হতো না। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন তিনি আমার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারেননি। পরিমল বিশ্বাস বলেছিলেন,
কিছু মনে করো না অনাদিদা, আসলে বুঝতেই তো পারছো, মা মানে শরীর খারাপটা হওয়ার পর থেকে এমন হয়ে গেছে। কথা বলতে যে পারে না তা নয়, মাঝে মাঝে কথা বলতে চায়ও না। বয়স কত হলো না? মায়ের বয়স এই মোটামুটি 70-এর চেয়ে একটু বেশি হবে। কিছু মনে করো না পরিমল, তুমি আমায় দাদা বলে ডাকো। একটা কথা বলি, মানুষের গড় আয়ু কিন্তু এই 65 থেকে 66। এখানে তোমার মা যে 70 বছর বয়সে এখনো বেঁচে আছেন, এটাই তোমার কাছে সব থেকে বড় পাওনা। এর থেকে বেশি আর কিছু আশা করাটা কি ঠিক? পরিমল প্র্যাকটিক্যাল মানুষ, একেবারে সেন্টিমেন্টাল নয়। তাই সে আমার কথাটা বুঝতে পেরে হেসে বলল, ঠিকই বলেছো অনাদিদা, কিন্তু এদিকে একটা সমস্যা হয়েছে বুঝলে। এ দেখো, মাকে তো দেখাশোনা করতে হয়, একজন লোক রাখা আছে, সে সকালে ও বিকেলে দুবেলা করেই আসে, কিন্তু বাকি সময়টা আমাকে দেখাশোনা করতে হয়। খাওয়ানো, স্নান করানো, চাকরি বাকরি যে করবে তাতেও সমস্যা। এখনকার বাজারে চাকরির যে অবস্থা তুমি তো জানোই। তাছাড়া ফুটবলের পেছনে গোটা জীবনটা দৌড়াতে দৌড়াতে পড়াশোনাও তেমনভাবে করা হয়নি। লকডাউনের পর থেকে অবস্থাটা এমন হয়েছে, চাকরির বাজার খুব খারাপ। চাকরি পেলে ওই 10,000-এর বেশি আর কিছুতেই উঠছে না, তাতে আমার কিছুতেই পোষাবে না। এখন কি করছো? বেশিরভাগ সময় বাড়িতেই থাকি। আমার এক পরিচিত ভদ্রলোক আছে, তার একটা ব্যবসা আছে, সেটাই মাঝে মাঝে দেখাশোনা করি। মাসের শেষে তিনি কিছু টাকা পাঠান, তাতে আমার মায়ের ওষুধপত্র এটা ওটা চলে যায়। তাছাড়া জমানো কিছু টাকাও আছে। ভাবছি একতলাটা সারাই করে তারপর না হয় দোতলাটা ভাড়া দিয়ে দেবো। বুদ্ধিটা খারাপ নয়, কিন্তু সমস্যা হলো বাড়িতে জলের সাপ্লাই, ইলেকট্রিক, এইসবই সমস্যা কিন্তু রয়েছে। তাছাড়া এই বাড়ি সারাই করতে গেলে তোমায় 2টো তলাই সারাই করতে হবে, তাতে অনেক খরচ। ছোট করে বললে, পরিমলের সঙ্গে তার বাড়ি ও পারিবারিক ব্যবস্থা নিয়ে অনেক কথাবার্তাই হলো। আমি তাকে বললাম, তুমি তো বলছো যে ভদ্রলোকের সঙ্গে তুমি ব্যবসাপত্রে তাকে সাহায্য করো, তার অনেক চেনাশোনা রয়েছে, বাইরেও নাকি তার অনেক চেনা জানা এবং ব্যবসাপত্র রয়েছে। তেমন হলে মাকে নিয়ে বাইরে চলে যাও, এখানকার ব্যবসাপত্র সবকিছু বিক্রি করে দাও। পরিমল আমার কথাটা শুনল মন দিয়ে, তারপর বলল সেটাই চেষ্টা করবে। এরপর নানা কারণে পরিমলের সঙ্গে আমার প্রায় মাসখানেক কোনো কথাবার্তা হলো না। বাইরে বৃষ্টি পড়ছিল। বিপিন জানলাটা বন্ধ করে দিয়েছিল। দরজা আগেই বন্ধ, ঘরের ভেতরটা কেমন গুমোট হয়ে থাকায় আমরা ফ্যান চালিয়ে নিলাম। কিন্তু ফ্যান চালাতেই মনে পড়ল রেকর্ডারের কথা, তাই আবার বন্ধ করতে হলো। অনাদিবাবু হেসে বললেন, চিন্তা নেই, আমার অসুবিধা হচ্ছে না। দরজাটা খোলা রাখতে পারেন, তাহলে হাওয়া আসবে একটু। অর্জ উঠিয়ে দরজাটা খুলে দিল। ভদ্রলোক আবার বলতে শুরু করলেন, জানি এইসব হয়তো আপনাদের ভালো লাগছে না, কিন্তু কিন্তু এগুলো বলার প্রয়োজন আছে আসল ব্যাপারটা বোঝার জন্য। প্রায় মাসখানেক পরেই একদিন আমার ফোনে একটা ফোন এলো। দেখলাম অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে চেনা গলায় একজন বলল, হ্যালো অনাদিদা, আমি পরিমল বলছি। হ্যাঁ পরিমল, বলো। অনেকদিন পর, কি ব্যাপার? কথায় কথায় জানতে পারলাম পরিমল এখানে নেই, সে বাইরে রয়েছে, ওই মালয়েশিয়া না কোথায়। তখন সে এটাও বলেছিল তারই সেই পরিচিত ভদ্রলোকের সাহায্যে চাকরিটা সে জোগাড় করেছে। তাড়াহুড়োয় তার মায়ের কথা জিজ্ঞাসা করা হলো না। একটু পরেই আর কথা শোনা যাচ্ছিল না, নেটওয়ার্ক প্রবলেমের জন্য। আমিও রেখে দিলাম। সেটাই পরিমলের সঙ্গে আমার শেষ কথা। তারপর প্রায় 2 মাস পর পরিমল যখন আমার কাছে এলো, তখন তার চেহারা বিধ্বস্ত, শরীর শুকিয়ে রোগা হয়ে গেছে, চোখে মুখের তলায় কালি, মাথার চুল এলোমেলো। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হাসি খুশি পরিমলকে দেখেছিলাম তেমন আর নেই। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে পরিমল? তোর এমন অবস্থা কেন? কতদিন পরে, 2 মাস তো হয়ে গেল।
পরিমল আমার প্রায় পায়ের উপর এসে পড়ল। হুমড়ি খেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, অনাদিতা, অনাদিতা, আমার বাড়িটা ওর চুরি করে নিয়েছে। পরিমলের মুখে এমন একটা অদ্ভুত কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। বাড়ি চুরি? কিন্তু বাড়ি মানে একটা আস্ত বাড়ি চুরি যায় কি করে? তাছাড়া দেখেছিলাম পরিমলের বাড়িটা দোতলা, পুরনো দিনের বেশ বড় বাড়ি, তবে বেশি জায়গা নিয়ে নয়। তবু এত বড় বাড়িটা হঠাৎ করে চুরি হয়ে গেল কি করে? আমি বললাম, আরে তোমার মাথা ঠিক আছে তো? কি সমস্ত কথা বলছো? আরে বাড়ি চুরি হয়ে যাবে কি করে? আমার কথা বিশ্বাস করুন অনাদিতা, এই 2 সপ্তাহে যে আমি কিভাবে কাটিয়েছি। তারপর বাড়ি ফিরে এসে আমার বাড়ির জায়গায় গিয়ে দেখলাম সেখানে কোনো বাড়ি নেই। আমার বাড়িটা বেমালুম চুরি হয়ে গেছে। সেখানে যে কোনো বাড়ি ছিল সে কথা মনেই হচ্ছে না। গোটা জায়গাটা ফাঁকা। আশেপাশের জায়গার মতোই শুনছি ওই জায়গাটাও নাকি কোনো এক কোম্পানির আন্ডারে এখন। মাথার উপর বাজ পড়লেও বোধহয় মানুষ এতটা অবাক হয় না যতটা অবাক আমি হয়েছিলাম। তাছাড়া যদি গ্রামের দিকে নির্জন ও প্রত্যন্ত স্থানের ব্যাপারে কেউ এমন কথা বলতো তাহলে না হয় আলাদা ব্যাপার ছিল। কলকাতা থেকে আর কত দূর? এমন একটা জায়গায় রাতারাতি একটা বাড়ি নিরুদ্দেশ হয়ে যায় কি করে? আমি তখনই বেরিয়ে পড়লাম পরিমলের সাথে। ট্রেন ধরে রিষড়া নেমে সেখান থেকে হাঁটা পথেই তার বাড়ি পৌঁছানো যায়। তার বাড়ির কাছাকাছি পৌঁছে বাড়ির সামনে দাঁড়িয়ে আমি কিন্তু অবাক হয়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে মনে পড়ল এই বাড়িতে তো পরিমলের মাও থাকতো। তাই বললাম, পরিমল, তোমার মা কোথায়? এই বাড়িতে তো তোমার মা থাকেন। পরিমল ফ্যাকাশে চোখে মুখে আমার দিকে তাকিয়ে রইল। চারপাশে তাকালাম, কোথাও কিচ্ছু নেই। এই তো প্রায় 3 মাস মতো আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম পরিমলের বাড়ি থেকে একটু দূরে একটা বাড়ি আছে। সত্যি বলতে কারখানার এই পাশের এরিয়া বলে এদিকটায় বাড়িঘর কম ছিল, কিন্তু রাস্তার ওপার বরাবর কয়েকটা বাড়ি। আরেকটু এগিয়ে গেলে একটা ছোট বাজার মতো ছিল। এই জায়গাটায় বাড়ির সংখ্যা কম থাকলেও এখন কিন্তু আর একটাও বাড়ি নেই। গোটা জায়গা থেকে মনেই হয় না এখানে কখনো বাড়ি ঘর ছিল। তাছাড়া গাছপালা, জঙ্গল, জায়গা, ডোবা, পেছনের দিকে যা ছিল সব কিছু ভরাট হয়ে গেছে। একটা একদম লম্বা টান টান মাটির জমি মতো তৈরি হয়ে গেছে। চারপাশটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের দিকে আমরা এগোতেই একজন দারোয়ান গোছের কেউ এগিয়ে এলো। বলল, এই কোথায় আছো? কোথায় আছো? ভেতরে যাওয়া যাবে না। ভেতরে যাওয়া যাবে না মানে কি? এখানে পরিমলের বাড়ি ছিল, ভেতরে যাবো না মানে? ওসব আমি জানি না। ভেতরে যাওয়া মালিকের বারণ আছে। এখানে ঝামেলা করলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পুলিশ? ঠিক আছে, ডাকো পুলিশ। আমিও দেখবো কি করে পরিমলের বাড়িটা এমনভাবে হাতছাড়া হয়ে যায়। একরকম জোর করেই দারোয়ানকে ধাক্কা দিয়ে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে তো আরো অবাক হয়ে গেলাম। সত্যি সত্যি গোটা জায়গাটা ফাঁকা। পেছনের দিকে যে ডোবা মতো একটা জায়গা ছিল সেই জায়গাটায় যেন কিভাবে রাতারাতি শক্ত মাটি তৈরি হয়ে গেছে। একটা সাইনবোর্ড ঝুলছে, কোনো একটা কোম্পানির নাম লেখা, কাজ শুরু হবে। সেখানেই দারোয়ান কোনো একটা মোবাইল বার করে কার সঙ্গে কি যেন কথা বলছে। আমি কিছু বুঝতে পারছিলাম না কি করব। তবে সেখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, তাই বাইরে বেরিয়ে এলাম। তারপর পরিমলের হাত ধরে টানতে টানতে নিয়ে এলাম আবার আমার বাড়িতে। এতক্ষণ একটানা বলে চলেছিল অনাদিবাবু। আমরা চুপ করেছিলাম। এবার তিনি থামলেন। আমরা প্রশ্ন করলাম না কোনো। সত্যি বলতে এমন কথা এর আগে আমরা কখনো শুনিনি। ভদ্রলোক খানিকক্ষণ চুপ করে রয়েছেন। বাইরে বৃষ্টি পড়ছে। বিপিনের দিকে তাকাতেই বিপিন 2 চোখের পাতা একসঙ্গে উপরে তুলল। মানে তার খুব ভালো লেগেছে। এমনি সময় হলে ভদ্রলোক না থাকলে বিপিন একটাই কথা বলতো, খুব ভালো, খুব ভালো। কথাটা মনে পড়তে আমার একটু হাসি পেয়ে গেল। তবে হাসলাম না, কারণ ভদ্রলোক আবার বলতে শুরু করেছেন,
এত পর্যন্ত শুনে আপনারা হয়তো অবাক হয়ে গেছেন। আমিও অবাকই হয়েছিলাম। জীবনে আমি অবাক খুব কমই হয়েছি, কিন্তু সেইবার হয়েছিলাম। কিন্তু সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা ব্যাপার খেলে গেল। সেটা কি সেটা আপনাদের বলবো না। সেখান থেকে আমি চলে এলাম, পরিমলকে নিয়েই এলাম। এরপর পরিমলের সঙ্গে আমার কথা হলো। আচ্ছা, পরিমল নামের আপনার যে বন্ধুটি ছিলেন, তিনি আপনাকে মাস দুয়েক আগে যখন ফোন করেছিলেন, তিনি বলেছিলেন মালয়েশিয়া না তিনি কোথায় যেন আছেন। সেই সময় তার বাড়িটা এবং তার মা কোথায় ছিল? হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। এই প্রশ্নটা আমিও পরিমলকে করেছিলাম, আর তারপরেই পরিমল একটা গল্প শোনালো। আমি তোমাদের এই এলাকায় পরিচিত যে ভদ্রলোকের সঙ্গে তার ব্যবসায় কাজ করতাম, তার নাম ছিল মুকুন্দ চৌধুরী। নানা সময় নানা কাজে সে আমায় টুকিটাকি এখানে ওখানে পাঠাতো, তবে সমস্তটাই কাছাকাছি কলকাতার মধ্যে। সে আমায় যা টাকা পয়সা দিত তাতে আমার মায়ের ওষুধপত্র কেনাকাটা করে সামান্য থাকত, তাতে কোনো রকমে আমার দিন চলত। তুমি আমায় বলেছিলে না তার সাহায্যে যদি বাইরে কোথাও ভালো কাজের জোগাড় করা যায়, আমিও সেই কথাই তাকে বলেছিলাম। কিন্তু তখন মুকুন্দ চৌধুরী আমায় কিন্তু কিছু বলল না। তবে তার দুটো কারণ হতে পারে। প্রথমত, আমি কম টাকায় তার এমন অনেক কাজ করি যেগুলো অন্য কাউকে দিয়ে করাতে গেলে তাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। দ্বিতীয়ত, শুধু শুধু আমায় এখান থেকে অন্য কোথাও ভালো সুযোগ দিয়ে সে পাঠাবেই বা কেন? দ্বিতীয়টাই সে বেশি ভেবেছে বলে আমার মনে হলো। আর তারপরেই একদিন একটা লোক আসে আমার বাড়িতে। লোকটার সঙ্গে কথাবার্তা ঠিক কি হয়েছিল মনে নেই, তবে আমি তাকে দোতলায় বসবার জন্য বলেছিলাম। কিন্তু লোকটা এসেছিল আমার বাড়িটা কেনার জন্য, অনেক টাকা পর্যন্ত আমাকে অফার করেছিল। আমি বলেছিলাম, দেখুন, এ কাজ আমি করতে পারবো না। এটা আমার বাবার বাড়ি, এই বাড়ি আমি বিক্রি করতে পারবো না, কোনোভাবেই না। ভদ্রলোক অনেক জোরাজুরি করলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই আমি যখন রাজি হলাম না, তখন ভদ্রলোক বাধ্য হয়ে চলে গেলেন। আর তারপর দিন একজন এলো আমার দোতলার ঘরটা ভাড়া থাকার জন্য। আমি বললাম যে ঘরটা সারাই করতে কিছুদিন সময় লাগবে, কিন্তু তার খুবই প্রয়োজন নাকি একটা থাকার জায়গা। তাছাড়া যা টাকা আমায় ভাড়া হিসেবে অফার করলেন সেটা অনেক বেশি, তাই আমিও রাজি হয়ে গেলাম। ভদ্রলোক গোটা দিন ঘরে থাকতো না, একটা কাজে তাকে বাইরে থাকতে হতো, আর রাতের বেলা সে ফিরত। ভদ্রলোকের নাম ঠিকানা? সেটা তো আমি জানি না। ভদ্রলোক এমনভাবে এসেছিলেন তার একটা থাকার জায়গা প্রচণ্ড প্রয়োজন, সেটাই বলেছিল। আর সে বোধহয় কলকাতা থেকেই কাজ করতেন। বর্ধমানের দিকে নাকি তার বাড়ি, সেখান থেকে যাতায়াত করতে তার খুবই সমস্যা হচ্ছিল। বাড়িতে তার পরিবার আছে, একটা ছবিও দেখিয়েছিল তার পরিবারের। তারপর? তারপরে যে কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। একদিন সেই ভদ্রলোক আমায় তার ঘরে ডেকে পাঠালেন। বললেন, আপনার সমস্ত কথাই তো শুনলাম। আপনার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, এখানে আমার বেশি দিন থাকা হবে না। দোতলাটা যে আপনি রিপেয়ার করতে পারবেন না সেটা বুঝতেই পারছি, তবে আপনার জন্য আমার কাছে একটা অফার আছে। কি অফার? আর দেখুন, আমি যে কোম্পানিতে কাজ করি আর সেখানকারই একটা ব্রাঞ্চ রয়েছে মালয়েশিয়াতে। আপনি যদি রাজি থাকেন, আমি কথা বলে সেখানে আপনার একটা চাকরি জোগাড় করে দিতে পারি। মাইনা খুব একটা কম হবে না, যা পাবেন তাতে আপনার খরচ চালিয়ে বাকিটা আপনি এখানে পাঠাতে পারবেন। তাছাড়া ওখানকার থাকা খাওয়ার সমস্ত কিছুই কোম্পানি দিয়ে দেবে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি ব্যবস্থা করতে পারি, তবে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, সপ্তাহখানেকের মধ্যে, না হলে ওখানকার ব্রাঞ্চে জায়গা পাওয়া যাবে না। তখন তো আমার জলের মধ্যে পড়া খড়কুটো আঁকড়ে ধরার মতো অবস্থা। ভদ্রলোকের কথায় রাজি হয়ে গেলাম শটান। উনি দামি সিগারেট খান, বাড়ির একদম কাছাকাছি মাঝামাঝি ট্যাক্সি কিংবা অন্যান্য গাড়ি থেকে নামেন। রাতের বেলা মাঝে মাঝে আমায় তার ঘরে ডেকে দামি মদ খাওয়ান। তার লাইফস্টাইল দেখে আমি আগেই বেশ আকৃষ্ট হয়েছিলাম, তাই তার অফারটা লুফে নিলাম।
তার মানে পরিমলবাবু ওই লোকটির দেওয়া মালয়েশিয়ায় চাকরি করতে গিয়েছিল। 2-3 দিনের মধ্যেই পরিমলের সমস্ত ব্যবস্থা হয়ে যায়, পাসপোর্ট থেকে শুরু করে বাকি সমস্ত। 1 সপ্তাহের মধ্যে 7 ঘন্টার ফ্লাইটে মালয়েশিয়া গিয়ে পৌঁছানো এবং সেখানে নতুন চাকরিতে জয়েন করা, এত পর্যন্ত সব ঠিকই ছিল। এমনকি আমার সঙ্গে যখন পরিমলের কথা হয়, মনে হয় 2 মাস আগে, তখন অবধি সব ঠিকই ছিল। কিন্তু তারপরেই 1 মিনিট, আপনার সঙ্গে পরিমল বাবুর কথা হয়েছিল 2 মাস আগে, আর তার 1 মাস আগে এখান থেকে পরিমল বাবুর মালয়েশিয়া চলে গিয়েছিলেন, মানে মোট 3 মাস পরে তিনি এখানে ফিরে আসেন। তাহলে এই 3 মাস পর্যন্ত পরিমল বাবুর মা কার কাছে ছিলেন? সেটাই তো ছিল আসল প্রশ্ন। আমার কথায় পরিমল বলল, ওখানে গিয়ে পৌঁছানোর পর ভদ্রলোকের সঙ্গে ফোনে কথা হলো। তিনি আমায় জানালেন, কোনো চিন্তা করবেন না, ওখানে আপনাকে কাজ করতে হবে না। মাসখানেক আপনি এখানে এখন কাজ করুন, কোম্পানির সঙ্গে আমি কথা বলে রাখবো। 3 মাস পর আপনাকে কলকাতার অফিসে ট্রান্সফার করে দেবে। আসলে ওটা নতুন অফিস তো, ওখানে কাজ করে আপনার এক্সপিরিয়েন্স হবে। ততদিন আপনার মায়ের আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। বলছি আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো মুখ নেই আমার কাছে। আপনি না থাকলে যে আমি কি করে সবকিছু করতাম। এবং মায়ের দেখাশোনার জন্য একটা মেয়ে আছে, সে কাজকর্ম করে, তার সঙ্গে কথা বলে আপনি। না না, ও তাকে দিয়ে হবে না। আমি স্পেশাল ট্রেনিং প্রাপ্ত নার্সের ব্যবস্থা করেছি, এ বাড়িতে এসেই থাকবে, সব সময় দেখাশোনা করবে। চিন্তা করবেন না। এই আপনার বাড়ি ভাড়া বাবদ তো আপনাকে টাকা দিতে হতো, সেটা না হয় আমি আপনার মায়ের দেখাশোনার ব্যবস্থা করব। তার মানে আপনি বলতে চাইছেন এই লোকটি, মানে সেই লোকটির ব্যাপারে কোনো কিছুই কি পরিমল জানেন না? জানতেন না। আমার সঙ্গে দেখা করার প্রায় 1 মাস পরেই ফোনটা এসেছিল। সমস্ত কিছুই সপ্তাহখানেকের মধ্যেই ঘটে যায়। আমিও তখন ওই বাড়িতে আর যাইনি, কিংবা পরিমলের সঙ্গে যোগাযোগ হয়নি। ভেবে দেখুন, ওই 1 মাসের মধ্যে যদি কোনো একটা সময় পরিমল আমার সঙ্গে যোগাযোগ করত, কিংবা আমি তার সঙ্গে যোগাযোগ করতাম, তাহলে কিন্তু ব্যাপারটা হয়তো এমন হতো না। তারপর এরপর পরিমল মাসখানেক পরে যখন আমায় ফোনটা করে, আসলে মায়ের সঙ্গে সে কথা বলতে চেয়েছিল এবং তার মাকে একবার আমায় দেখে আসার কথা বলতে চেয়েছিল, এই কারণেই করেছিল। কিন্তু নানা কারণে সে আমার সঙ্গে কথা বলে উঠতে পারেনি। যে অফিসে সে কাজ করত, সেখানেও প্রায় 14 ঘন্টা থেকে কাজ করতে হতো। বাড়ি ফিরে এসে এখানকার কারো সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে পারতো না নানা কারণে। তবে ভদ্রলোকের সঙ্গে সারা দিনের মধ্যে একবার হলেও তার কথা হতো এবং তিনি সমস্ত খোঁজ খবর দিতেন। এরপর কেটে যায় 3টে মাস। এর মাঝে এই প্রথম খটকাটা লেগেছিল পরিমলের। এখানে আসার প্রায় সপ্তাহখানেক আগে। যদিও প্রথম মাসেই লেগেছিল, তবে তখন কিছু বুঝতে পারেনি, কারণ ওই ভদ্রলোকও তাকে বলেছিল এটাই নাকি কোম্পানির পলিসি। কিন্তু শেষের দিকে এসে সে বুঝতে পেরেছিল ব্যাপারটা। তার সাথে কি ফ্রড করা হয়েছে? কোম্পানির এখানে কোনো দোষ ছিল না। কোম্পানি পরিমলবাবুর মতো আরও প্রায় 50 জনকে বিশ্বের নানা প্রান্ত থেকে ওই মালয়েশিয়ার কোম্পানিতে এনে ট্রেনিং দিয়েছিল। এই ট্রেনিং পিরিয়ডে তাদের থাকা, খাওয়া এবং আনুষাঙ্গিক সামান্য কিছু খরচ কোম্পানি বহন করবে। 3 মাসের ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে গেলে কিছু টাকা তাদের সবাইকে দেয়া হবে। এই 3 মাসে তারা কোম্পানি থেকে কোনো রকম স্যালারি পাবে না। এই কথাটা শোনার পর তখনই যোগাযোগ করার চেষ্টা করে ওই লোকটির সঙ্গে। তার ফোন বন্ধ, এমনকি অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায় না। কোম্পানি লোকেদের সাথে কথা বলে 3 মাস শেষে তার যে টাকাটা পাওয়ার কথা আছে সেটা অগ্রিম কোনো রকমে জোগাড় করে ফেলে সে। সেটা নিয়েই ফ্লাইটের টিকিট কেটে এখানে চলে আসে। যদিও বাকি টাকা পরিমল কিভাবে জোগাড় করেছিল তা আমি জানি না। মালয়েশিয়া থেকে কলকাতার ফ্লাইটের টিকিটের দাম
আপনাদের আশা করি জানা আছে। তার মানে এখানে আসার পর পরিমলবাবু শুধু নিজের বাড়িটাই হারায়নি, তার সঙ্গে হারিয়েছিল তার মাকেও, রাইট? কিন্তু রিষড়ার মতো এলাকায় স্টেশন থেকে মাত্র হাঁটা পথে কিছুক্ষণের জায়গায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর কেউ কোনো কিছু জানতেও পারলো না। কে বলেছে জানতে পারেনি? ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। আমি পরিমলকে নিয়ে পুলিশের কাছে পর্যন্ত গিয়েছিলাম। পুলিশ, উকিল, এমনকি আদালত পর্যন্ত দৌড়াদৌড়ি করে কোনো কিছুই করা যায়নি। কারণ পরিমলের সব থেকে বড় ভুল ছিল এ বাড়ির কাগজপত্র, দলিল সবকিছু এই বাড়িতেই রেখে গিয়েছিল। আর পরিমলের মা? তার কোনো খোঁজ পাওয়া যায়নি। একবার ভেবে দেখো, কলকাতা থেকে রিষড়া কত দূরে। জনবহুল এলাকায় এত লোকজন, এত কিছুর মাঝখান থেকে একটা বাড়ি আর একজন অসুস্থ মহিলা হঠাৎ করে উধাও হয়ে গেল। কেউ জানতে অবধি পারল না। এমনকি পুলিশ যখন আশেপাশে জিজ্ঞাসাবাদ করে, আশেপাশে উল্টো দিকের বাড়িগুলোতে এবং বাজারের দিকটাতেও জিজ্ঞেস করে, তখনও কেউ এ ব্যাপারে কোনো কিছুই বলতে পারেনি। শুধু 2-1 জন বলেছিল এই বাড়িটায় মেরামতের কাজ হচ্ছে বলে ওরা শুনেছিল, আর তাই বাড়িটা ঘেরা ছিল। যেমন রাস্তার ধারে কাজকর্ম করার সময় বড় বড় কাপড় দিয়ে গোটা জায়গাটা ঘেরা থাকে, তেমন সামনের দিকটা ঘেরা ছিল, পেছনের দিকে তেমন কিছু ছিল না। আর তারপরেই হঠাৎ করেই একদিন ওরা আবিষ্কার করে এই গোটা জায়গাটা পরিষ্কার চকচকে হয়ে গেছে। তার মধ্যে পরিমল বাবুর বাড়ির জায়গা কোনটা সেটা ওরা কেউ জানেই না। গোটা ব্যাপারে পুলিশ কিছুই করতে পারেনি। আমি পরিমলকে সাহায্য করেছিলাম। কলকাতার একটা বন্ধুকে বলে ছোটখাটো চাকরি এবং তারই একটা ফ্ল্যাটে শেয়ারিং এ থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। আজ 10 বছর পরেও পরিমল সে ব্যাপারে মাঝে মাঝেই কথা বলে। তার গোটা বাড়িটা এবং তার মার হারিয়ে যাওয়ার কথা। আশ্চর্যের ব্যাপারটা কি জানেন? তার মা আসলে বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল সে ব্যাপারে আমরা কোনো কিছুই জানতে পারিনি। আমরা চুপ করে বসে রইলাম। অনাদিবাবু উঠে দাঁড়ালেন। দরজা দিয়ে বাইরে ব্যালকনির কাছে এসে দাঁড়িয়ে বাইরের দিকে বৃষ্টিটা দেখে বললেন, বৃষ্টিটা কমে এসেছে। আমার নাম্বার রয়েছে তো আপনাদের কাছে। আসলে কি হয়েছিল বুঝতে পারলে আমায় জানাবেন। তারপরে না হয় আরেকদিন আসবো। এখানে আসলেই চট করে বেরোনো হয় না তো। তবে পরিমলের সঙ্গে আমার এখনো মাঝে মাঝে কথা হয়। তেমন হলে পরিমলকেও নিয়ে আসবো। তার সামনে গোটা ব্যাপারটা না হয় খুলে বলবেন। আরেকটা কথা, এই পরিমল যার কাছে কাজ করত সেই মুকুন্দ চৌধুরীর কাছেও কিন্তু পরিমল গিয়েছিল। সে তাকে কোনো রকম সাহায্যই করেনি। আচ্ছা, আজ আমি উঠলাম তবে। অনাদিবাবু বেরিয়ে যেতেই আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। রেকর্ডারটা খট করে অফ করলো বিপিন। সাথে ডায়েরি বন্ধ করে পেনটাকে ডায়েরির উপরে রেখে একবার আড়মোড়া ভেঙে বলল, অনেকগুলো খটকা। গল্পের বই তো বোধহয় এমন গল্প খুব কমই পড়েছি। সিগারেটে একটা টান দিয়ে অর্জ বলল, কি কি পয়েন্ট খুঁজে বার করেছিস বিপিন? পয়েন্ট কিন্তু অনেকগুলো, কিন্তু 3টে পয়েন্ট ভালো করে বার করতে পারলেই আমার মনে হয় বাকি পয়েন্টগুলোকেও ধরা যাবে। প্রথমত, যে ভদ্রলোক মানে পরিমলবাবু যাকে অসিতবাবু বলে জানাচ্ছেন, তিনি আসলে কে এবং তিনি কেন পরিমলবাবুর বাড়িতে হঠাৎ করে থাকতে এসেছিলেন। দ্বিতীয় পয়েন্ট, পরিমলবাবুর এই বাড়িটা কোম্পানির লোকেরা কিনতে চেয়েছিল, তা তো আমরা জানি, কিন্তু পরিমলবাবুর টাকার প্রয়োজন এবং কাজের প্রয়োজন এই কথা কিন্তু খুব বেশি লোকের জানার কথা নয়। তাহলে ওই লোকটি জানলো কী করে? আর তৃতীয় এবং সবথেকে বড় পয়েন্ট হলো, পরিমলবাবুর বাড়িতে তার মাকে দেখাশোনার জন্য যে মেয়েটি কাজ করত, সেই মেয়েটি হঠাৎ কোথায় চলে গেল? অনাদিবাবু তো তার ব্যাপারে কোনো কথাই বললেন না। গোটা ব্যাপারটা একটা ধারণা কিন্তু আমার কাছে আছে। আমার মনে হয় পরিমলবাবু সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। তিনি কোনোভাবে তার মাকে ওখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে গেছেন।
এবং তারপর মালয়েশিয়া এবং ওই চাকরি ব্যাপারটা সম্পূর্ণ গল্প। তিনি নিজেই কোম্পানির কাছে তার নিজের জমিটা বিক্রি করেছেন। কোনোভাবে কোম্পানির লোকজনদেরকে তার টাকা পয়সা নিয়ে হয়তো সমস্যা হয়, আর তাই একটা মিথ্যে গল্প তৈরি করে অনাদিবাবুকে সেটা বলে দিয়েছেন। না হলে তার অনুমতি ছাড়া তার বাড়ি ভেঙে ওরম পরিষ্কার করে দেওয়া এটা অসম্ভব। এরকম সাহস কার হতে পারে? আমার কিন্তু ব্যাপারটা এত সহজ বলে মনে হচ্ছে না। তাহলে অনাদিবাবু আমাদের এই গল্পটা বলতেনই না। 10 বছর আগের একটা কেসের কথা অনাদি মোহনের মতন লোক এত সহজে মনে রাখবে কেন? মানে মনে রাখবে না, তাই না? আর তা ওই রজত বাবুর কেসই প্রমাণ পেয়েছে। তাহলে 3টে পয়েন্ট খুঁজে বার করার চেষ্টা কর, তাহলেই হবে। কিন্তু ওই ভদ্রলোকটি আসলে কে? ওই ভদ্রলোক আসলে এমন কেউ যে পরিমল বাবুর ব্যাপারে খুব ভালো করে সবকিছু জানতো। আগের দিন পরিমল বাবুর কাছে একজন এসেছিল যে বাড়িটা কিনতে চেয়েছিল, আর তার পরদিনই তার বাড়ির দোতলায় থাকার জন্য একজন লোক চলে আসে। পরিমল বাবু কিন্তু গোটা দোতলাটা সারান নেই। তারপরে ওই লোকটি তার দোতলার ঘরেই থাকতো, এমনকি প্রত্যেক দিন সকালে ঘর থেকে বেরিয়ে যেত, এমনকি রবিবারেও না মনে হয়, কারণ অনাদিবাবু কিন্তু রবিবারের কথাটা একেবারে উল্লেখ করেননি। তাই ধরে নেওয়া যায় অনাদিবাবুর সঙ্গে পরিমল বাবুর কথা হওয়ার ঠিক 1 মাস পরে তিনি মালয়েশিয়া থেকে তাকে ফোন করেছিলেন। অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে ওই অচেনা লোকটির সঙ্গে পরিমলের পরিচয় এবং তাকে মালয়েশিয়া পর্যন্ত পাঠিয়ে দেবার কাজটা তিনি করে ফেলেছিলেন। পাসপোর্ট, ভিসা এ সমস্ত তৈরি হওয়া এবং সেগুলো নিয়ে কোথাও যাওয়া, এতে কিন্তু অনেক সময় লাগে। তার মানে তুই বলতে চাইছিস সেগুলো আগে থেকেই সব ঠিক করা ছিল? পরিমল বাবু রাজি হলে সঙ্গে সঙ্গে তাকে যাতে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া যায়। এক্স্যাক্টলি, আগে থেকে কেউ পরিকল্পনা করেই ওই ভদ্রলোককে পরিমল বাবুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে পরিমল বাবু খুব তাড়াতাড়ি বাড়ি থেকে অন্য কোথাও চলে যায়। অনাদিবাবু প্রথমে বলেছিলেন যখন তিনি প্রথম গিয়েছিলেন তখন আশেপাশে কয়েকটা বাড়ি ছিল, উল্টো দিকের বাড়িগুলো ছিল, অথচ উল্টো দিকের বাড়ির লোকগুলো এই ব্যাপারে কিছুই জানে না। এতটা উদাসীন সেখানকার লোক, এগুলো কি হতে পারে? আর যদি সেটা হয়, তার একটা কারণ কি হতে পারে? ভয়, এমন কিছু একটা ভয় যেটা তাদের মুখ খুলতে বাধা দিয়েছিল। এখনকার লোকজনদের খুব সহজেই ভয় দেখানো যায়, ছোটখাটো বিষয় দিয়েই ভয় দেখানো যায়, আর এই ভয় দেখানোর জন্য তাদের কাজে লাগানো হয়। আর তা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না। এই ভদ্রলোকের কথা না হয় বাদ দিলাম, কিন্তু দ্বিতীয় যে পয়েন্টটার কথা বললাম, পরিমল বাবুর যে সত্যি টাকার প্রয়োজন, কাজের প্রয়োজন, সেই কথাটা কোম্পানির লোকেরা কোথা থেকে জানতে পেরেছে? আর তারা এসব চট করে জানতে পারলো কি করে? একটা কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, পরিমলবাবু কিন্তু একজনের কাছে কাজ করতেন এবং সেখান থেকেই তার মায়ের ওষুধপত্র এবং নিজেদের সমস্ত খরচ চালাতে বেশি স্যালারির কাজ নিয়ে অন্য জায়গায় চলে গেলেন। এই কথা কিন্তু অনাদিবাবু ছাড়াও আরও একজন জানতেন। 2 জন জানত, মুকুন্দ চৌধুরী এবং তার বাড়িতে যে কাজের মেয়েটি তার মাকে দেখাশোনা করত সেও জানত। অনাদি মোহন বাবুর ক্ষেত্রে এ সমস্ত ঝামেলার মধ্যে থাকার সম্ভাবনা খুবই কম, তাই ওই 2 জন ভালো করে জানত পরিমল বাবুর অবস্থা। ওদের মধ্যে থেকেই কারোর সাহায্যে হয়তো কোম্পানির লোকেরা ব্যাপারটা জানে, আর তারপর শেষের দিকে কিন্তু পরিমল বাবু, মুকুন্দ চৌধুরী, এমনকি কাজের মেয়ে, কারোর থেকেই বোধহয় আর সাহায্য পায়নি। ওটাই কিন্তু আমাদের তৃতীয় পয়েন্ট। ওই মেয়েটি কোথায় গেল? মেয়েটি কোনো না কোনো কিছু নিশ্চয়ই জানাতে পারতো, কারণ ওই ভদ্রলোক যখন মালয়েশিয়া যাওয়ার পরে পরিমলবাবুর সঙ্গে কথা বলেছিলেন, তখনও সেই মেয়েটি এই বাড়িতে আসতো। সে ব্যাপারে পরিমলবাবুর কথাতেই আমরা জানতে পেরেছি। আমারও সেটাই মনে হচ্ছে, এই মেয়েটি কিছু একটা জানতো, আর তাই অর্জ কিছু বলার আগেই ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই অপর প্রান্ত থেকে কথা ভেসে এলো, তবে কি কথা বলল বুঝতে পারলাম না। ফোনটা নামিয়ে রেখে অর্জ ক্লান্ত গলায় বলল, পুলিশের তদন্তে জানা যায় ওই পরিমল বাবুর বাড়িতে যে কাজের মেয়েটি আসতো, মানে তার মাকে দেখাশোনা করত,
পরিমলবাবু এখান থেকে চলে যাওয়ার প্রায় মাসখানেকের মাথায় ওই মেয়েটি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তবে অনেকেই নাকি বলে ওটা রোড অ্যাক্সিডেন্ট নয়, ইচ্ছে করে একটা ট্রাক তাকে চাপা দিয়েছিল। তার মানে তো সব থেকে বড় প্রমাণ আমাদের হাত থেকে হারিয়ে গেল। বোকার মতো কথা বলিস না, সব থেকে বড় প্রমাণ পুলিশের হাত থেকে হারিয়ে গেল। এই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে লোকটির ব্যাপারে কিংবা ওই বাড়ির ব্যাপারে, পরিমলবাবুর মায়ের ব্যাপারে কিছু পুলিশ জানতে পারত, কিন্তু আমাদের তো সেটা প্রয়োজন নেই। তখন কি ঘটেছিল সেইটুকুই শুধু আমাদের খুঁজে বার করতে হবে, তাই তো? আমি আর বিপিন সোজা চোখে তাকালাম অর্জুর দিকে। অর্জুর মুখে একটা অদ্ভুত হাসি, তার চোখ দুটো সামান্য কুঁচকে রয়েছে। আমি বললাম, তার মানে তুই কি বলতে চাইছিস? এই কেসের সব থেকে বড় প্রমাণটা কিন্তু আমরা প্রথম থেকে বারবার নেগলেক্ট করে যাচ্ছি। এই কেসের সব থেকে বড় প্রমাণ ওই মেয়েটি নয়, এই কেসের সব থেকে বড় প্রমাণ হলো পরিমল বাবুর মা। ওই বাড়িতে যাই কিছু হয়ে থাকুক না কেন, তিনি বলতে না পারলেও সবকিছু দেখতে পেয়েছেন, আর তাই তাকে সরিয়ে দেওয়াটা প্রয়োজন ছিল। সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়। গোটা ব্যাপারটা এবার আমি খুব ভালো করে বুঝতে পারছি। শুধু একটা খটকাই থেকে যাচ্ছে, পরিমল বাবু কি সত্যি সত্যি কোনো কিছু বুঝতে পারেননি, নাকি তিনি কোনো ট্র্যাপের মধ্যে পড়ে গিয়েছিলেন? কি বলতে চাইছিস বলতো? ভালো করে ব্যাপারটা ভেবে দেখ। পরিমল বাবু অনাদিপ বাবুকে জানান তার কাজের প্রয়োজন, এই কাজে তিনি চালাতে পারছেন না। এরপর পরিমল বাবু মুকুন্দ বাবুকে কাজের জন্য বলেন, কিন্তু মুকুন্দ বাবু তাকে ছাড়তে চায় না। অথচ মুকুন্দ বাবু এই বিষয়ে কিন্তু পরিমল বাবুকে কোনো কিছুই বলেনি। ঠিক তারপরেই পরিমল বাবুর কাছে কোম্পানির লোকেরা তার বাড়িটা কেনার জন্য আসে। তার পরের দিন আসেন ওই ভদ্রলোক তার উপরের ঘরে থাকার জন্য। ওই ভদ্রলোকের চালচলন এবং সবকিছু দেখে পরিমল বাবুর মনে হয় তিনি বেশ পয়সাওয়ালা মানুষ, তাই তার কথা শোনা দরকার। তিনি পরিমল বাবুকে তার সঙ্গে মদ খেতে আমন্ত্রণ করতেন, গল্প করতেন, এবং তিনি তাকে কাজের জন্য মালয়েশিয়া যাওয়ার কথা বলেন পরিমল বাবুকে। এই পথে একমাত্র পরিমল বাবুর সমস্যা ছিল তার অসুস্থ মা, কারণ তাকে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং তাকে রেখে যাওয়াও সম্ভব নয়। এই সমস্যার সমাধান করে দেন সেই ভদ্রলোক নিজেই। তিনি নিজে তার দায়িত্ব নেন। পরিমল বাবু 3 মাস মালয়েশিয়ায় কাজ করে সেখান থেকে যখন ফিরে আসেন, তখন দেখেন তার বাড়িটাও নেই, তার বাড়িতে তার মাও নেই, এবং গোটা জায়গাটা কোম্পানি দখল করে ফেলেছে। কিন্তু 3 মাসের মধ্যে পরিমলবাবুর বাড়ি ছাড়াও বাকি জায়গাটা দখল করে কোম্পানি নিজের সাইনবোর্ড ঝুলিয়ে কাজ শুরু করে দিল। ব্যাপারটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল মনে হচ্ছে না? গোটা ব্যাপারটা একটা প্ল্যানিং। অনাদিবাবু আগেই বলেছিলেন পরিমল বাবুর বাড়ি ছাড়া আশেপাশে বাড়িঘর খুব কম ছিল, একদম উল্টো দিকে ঘর ছিল না, হয়তো দূরে দূরে বাড়িঘর ছিল। অর্থাৎ যে কটা বাড়িঘর ছিল সবাইকেই কোম্পানির লোকেরা রাজি করাতে পেরেছিল, একমাত্র পরিমল বাবুকে ছাড়া। আর তাই তাকে রাজি করানোর জন্য বিপিন মাথায় হাত দিয়ে বসে বলল। আমার মুখে কোনো কথা বেরোল না। আর্যর মুখটা কেমন কুঁচকে গেছে। সোফার উপরে সে একটা ঘুষি মেরে বলল, কত বড় শয়তান একবার ভেবে দেখেছিস? শুধুমাত্র খানিকটা জায়গার জন্য একটা কোম্পানির, একটা কারখানার কাজ শুরু করার জন্য মানুষ এমন কিছু করতে পারে? পরিমল বাবুর মাকে পর্যন্ত কোথায় মেরে রেখেছে। সে যে আর বেঁচে নেই সেটা তো বোঝাই যাচ্ছে। আর ওই কাজের মেয়েটির খুন হয় কারণ সে হয়তো কিছু বুঝতে পেরেছিল। শুধুমাত্র বাড়িটা হাতাবার জন্য এত কিছু। এ ব্যাপারে অনেকে জড়িয়ে আছে, বুঝলি? একা কেউ নয়। পরিমল বাবুর জন্য পুলিশ, উকিল, এমনকি অনাদির বাবা মিলেও কোনো কিছুই করতে পারেনি। আমাদের দেশের আইন সবসময় বড় লোকদের পক্ষেই,
আর এই সমস্ত কোম্পানির কারখানার মালিকদের কাছ থেকে সরকার অনেক সুযোগ সুবিধা পায়, তোরা ভালো করে জানিস। তাই এদের তেল দেওয়ার সময় সরকার সবসময় বসেই থাকে। এবার বোঝা যাচ্ছে আসলে আশেপাশের লোকজন কেন ভয় পেয়েছিল। বলা যায় না, কিছু বলতে গেলে যদি পরের আঘাতটা তাদের উপর আসে। তাই মেরুদণ্ড আর সোজা অবস্থাতে নেই রে, গঙ্গা জলে পেচ্ছাপের মতন ধুয়ে গেছে। কি বলতো, আমার ফেসবুকের বায়োটা দেখেছিস তো? পথ যতই কঠিন হোক না কেন, শির দ্বারা বিক্রি নেই, তাই তো নাকি বিপিন? হ্যাঁ, সে তো রাখতেই হবে। তিনজন খানিক ভাবুক মুখে বসে রইলাম। স্পষ্ট বুঝতে পারছিলাম গোটা ব্যাপারটা একটা পরিকল্পনা, সুন্দর একটা পরিকল্পনা। সুন্দর একটা পরিকল্পনা করে পরিমল বাবুর গোটা জীবনটাকে তছনছ করে দেওয়া হলো। চুরি করে নেওয়া হলো তার বাড়ি, বাড়ির মধ্যে থাকা বাড়ির সব থেকে প্রিয় আসবাব, তার একটা মানুষকে। আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। আগের দুটো কেসের সমাধান আমরা করেছি, কিন্তু এমন মনে হয়নি। তবে এই কেসের সমাধান বোধহয় এমন নাও হলেও ভালোই হতো। অর্জ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনাদিবাবুকে মোবাইলেই কথাটা বলে দেওয়া দরকার। পরিমল বাবুকে নিয়ে ভদ্রলোক এখানে আসুক, সেটা বোধহয় ভালো হবে না। আমরা আর কিছু বললাম না, শুধু মুখ ঘুরিয়ে দেখলাম বিপিন আবার হুমায়ুন আহমেদের রহস্য উপন্যাস হাতে তুলে নিয়েছে। ছেলেটা পারেও বটে। আমি তার দিকে তাকিয়ে আছি, কি করে যে একে বুঝবো। হঠাৎ সে হাতটা তুলে আমার দিকে বুড়ো আঙুল দেখালো। এত কিছুর মধ্যেও আমি হেসে ফেলেছিলাম, আর হাসির সঙ্গে সঙ্গে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছমছম করে বৃষ্টি নামলো সেই সময়।